সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় ৮ নগদান বইটাই করাবো। তোমরা নগদান বইয়ের উপর এর আগেও 2টা ক্লাস পেয়েছো। ক্লাস নাম্বার 2 পর্যন্ত আমি শেষ করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নাম্বার 3 করাবো। তো প্রথম 2টা ক্লাসে আমি 1 গড়া আর 2 গড়া শেষ করেছিলাম। আজকে তোমাদেরকে 3 গড়া নগদান বইটাই করাবো। প্রথমে আমি 2 গড়ার সাথে 3 গড়ার পার্থক্যটা তোমাদেরকে একটু বলে নিই। দেখো, আমার অঙ্ক নাম্বার হবে আজকে পেজ নাম্বার হবে 111 নাম্বার পেজে একটা অঙ্ক আছে। সেলিনা ট্রেডার্সের একটা 3 গড়া নগদান বই করতে বলা হয়েছে। আমি সেই অঙ্কটা আজকে করাবো। তোমরা সবাই বইগুলো বইতে 111 নাম্বার পেজে চলে যাও। তারপর ওই প্রশ্নটা উদ্দীপকটা পড়ে এই অঙ্কটা করবা। প্রথমে আমি দেখতে পাচ্ছি 3 গড়া নগদান বইয়ের সাথে 2 গড়া নগদান বইয়ের পার্থক্য কী। 2 গড়া নগদান বইতে টাকার ঘর থাকে 2টা, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। 3 গড়া হলে এখানে একটা বাড়তি হবে, সেটা হচ্ছে প্রদত্ত বারটা, একটা ঘর বাড়তি হবে। 3 গড়ার মধ্যে 3টা টাকার ঘর হবে ডেবিট পাশে, আবার সেম ক্রেডিট পাশে গিয়ে নগদ, ব্যাংক এবং বারটা, তাও 3টা টাকার ঘর হবে। 1 গড়ার মধ্যে একটা ঘর শুধু নগদ, 2 গড়ার মধ্যে নগদ এবং ব্যাংক, আর 3 গড়ার মধ্যে নগদ, ব্যাংক আর সেই সাথে বারটা, 3টা ঘর করতে হবে। আর আমি একটু রিপিট করে নিচ্ছি আগের ক্লাসগুলোর সাথে। নগদান বইয়ে কি লেখা হয়? নগদান বইয়ে লেখা হয় প্রতিষ্ঠানের জমা অর্থগুলো। প্রতিষ্ঠান যদি কোনো টাকা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তখন সেটা ডেবিট পাশে হবে। যদি প্রতিষ্ঠানের নগদ টাকা আসে, প্রতিষ্ঠানে যদি নগদ টাকা আসে ডেবিট দিকে হবে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে ক্রেডিট দিকে হবে। প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা জমা হয় ডেবিট পাশে হবে, প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেলে ক্রেডিট পাশে হবে। আর প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা জিনিসটা হচ্ছে কি, আমরা যখন কারো কাছ থেকে টাকা নিব, আমি যেমন XYZ আমি 3 জনের কাছে পণ্য বিক্রি করছিলাম বাকিতে, ওই ব্যক্তিগুলো আমাকে যখন টাকা দিতে আসছে তখন আমি ওদেরকে কিছু টাকা ডিসকাউন্ট করে দিছি, তাদের থেকে কিছু টাকা কম নিচ্ছি। তাহলে আমি যখন টাকা নিচ্ছিলাম তখন ওদেরকে যে টাকাটা আমি মওকুফ করে দিছি, বাদ দিয়ে দিছি, ওই টাকাটাকে বলা হবে প্রদত্ত বার্তা, মানে ছাড় দিছি আমি। সেম কাউকে যদি আমি টাকা দিতে যাই, সে যদি আমার থেকে কিছু টাকা কম রাখে, ওই কম রাখা অর্থটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। আচ্ছা, তাহলে তোমরা পেজ নাম্বার 111তে যাও, ওখানে একটা লেখা আছে, দেখো সেলিনা। তোমরা বই না করলে আমি অঙ্কটা করাইতে পারবো না, তোমরা সবাই বই নিয়েই অঙ্কটা করতে বসবা। যখন এই ক্লাসটা দেখবা তখন বই নিয়েই তোমরা দেখবা। আচ্ছা, এখন দেখো সেলিনা ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। মার্চের 1 তারিখ কী বলছে দেখো, নগদ উদ্বৃত্ত 18,000 টাকা আর ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা। মার্চ মাসের আগের মাসটা কি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে একদম শেষের দিন গিয়ে হিসাব করে দেখা গেল কত টাকা আছে? 18,000 টাকা কি আছে আমার। ফেব্রুয়ারি মাস যেদিন শেষ হয়ে গেছে, ওই শেষের দিন গিয়ে 18,000 টাকা প্রতিষ্ঠানে ক্যাশ টাকা ছিল। তাহলে যেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিন যে টাকাটা আমার ক্যাশ বক্সে ছিল, আমার ক্যাশে ছিল, ওই টাকাটা এর পরের মাসের 1ম তারিখ আমার জমার ঘরে হবে। সেই জন্য এটা আমরা জমার সাইডে লিখব ব্যালেন্স বিডি বলে। 2017 মার্চ আমি লিখতেছি, তোমরা দেখবা 2017 ইংরেজি মার্চ 1 তারিখ। এটা তোমাদেরকে অনেকবার বলছি আমি, আগেও আজকেও বললাম যে এটা হচ্ছে বিগত মাসের ব্যালেন্সটা। গত মাস থেকে আমি যে টাকাটা এই মাসের শুরুতে পেয়েছি, জমার দিকে হবে 18,000 টাকা, 18,000। আচ্ছা, সেই সাথে কি লেখা আছে? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, যদি এটা ব্যাংক জমা হতো, ব্যাংকে যদি আমার জমা টাকা থাকতো
তাহলে সেটা লেখা থাকতো কি ব্যাংক জমা বলে, কিন্তু এটা ব্যাংক জমা নয়। যদি ব্যাংক জমা হতো ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখতাম। যদি ব্যাংক জমাতিরিক্ত বলে তাহলে মনে করতে হবে ব্যাংকে আমার কোনো টাকা জমা নেই, উল্টা আমার ব্যাংক আমার থেকে 3000 টাকা পাবে, মানে ব্যাংক থেকে আমি আরও কিছু অতিরিক্ত টাকা উত্তোলন করছিলাম। সেজন্য তোমরা যদি আমি একটা ডিটেলস না বলে তোমরা সংক্ষেপে শিখো যে ব্যাংক জমা হলে আমি ডেবিট পাশে লিখব, আর ব্যাংক জমাতিরিক্ত হলে আমি ক্রেডিট পাশে লিখব। তাহলে ব্যাংক জমাতিরিক্ত টাকাটা হবে ক্রেডিট পাশে। 2017 ইংরেজি মার্চ সেম 1 তারিখ ব্যালেন্স বিডি। কত টাকা আমার ব্যালেন্স বিডি? 3000 টাকা ব্যাংকের ঘরে হবে। আমার একটা ট্রানজ্যাকশন শেষ। সেকেন্ডে এসে দেখি আমি মার্চ 3 তারিখে ব্যাংকে জমা দান 5000 টাকা। আচ্ছা, অর্থাৎ তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দিছো। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ব্যাংকে যখন কোনো টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে জমা দেওয়া হয় আমাদের জাবেদা হয় কি? ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক ডেবিট হবে আর নগদান ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট হবে। একটা কথা মনে রাখবা, এটাকে কন্ট্রা বলা হয়। এটাকে কি বলা হয়? কন্ট্রা। কন্ট্রা কেন বলা হয়? যে জাবেদার মধ্যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব একটা ডেবিট হবে আর একটা ক্রেডিট হবে, সেক্ষেত্রে এটাকে কন্ট্রা বলা হয়। অর্থাৎ যে জাবেদার মধ্যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব হবে সেটা কন্ট্রা হবে, অর্থাৎ একটা ডেবিট আবার আর একটা ক্রেডিট হতে হবে। আচ্ছা, কন্ট্রা কেন হয়? কন্ট্রা যখন হবে তখন আমরা কি করব? কন্ট্রা যখন হবে তখন আমরা উভয় দিকে লিখব। যেহেতু এখানে নগদেরও ঘর আছে ব্যাংকেরও ঘর আছে, এখানে লেখা আছে কি ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে আমি ডেবিট পাশে গিয়ে লিখব নগদান হিসাব। মার্চের কয় তারিখ? এটা হচ্ছে 3 তারিখ। নগদান হিসাব লিখব, নগদান হিসাব। আচ্ছা, আবার এখানে খতিয়ানের ঘরে সি লিখতে হবে, কন্ট্রা সি লিখতে হবে, যেহেতু এই লেনদেনটা উভয় দিকে যাচ্ছে। মার্চের ঠিক সেম 3 তারিখে গিয়ে এখানে লিখব কি? ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাহলে আমি ডেবিট পাশে গিয়ে ক্রেডিটের নাম লিখছি নগদান হিসাব। নগদান হিসাব। আবার নগদান যেহেতু ক্রেডিট হয়েছে তাহলে আমি ক্রেডিট পাশে গিয়ে লিখব ব্যাংক হিসাব। উল্টা নামটা লিখতে হবে, অপোজিট নাম লিখতে হবে, ব্যাংক হিসাব। এখানে খতিয়ানে করে ঠিক সেম সি লিখব। টাকাটা লিখবা 5000 টাকা। এখানে হবে ব্যাংকের করে আর এখানে হবে নগদের করে 5000 টাকা। আচ্ছা, কন্ট্রা আশা করি তোমরা বুঝবা। যদি কন্ট্রাটা কখন হয়? নগদান হিসাব ব্যাংক হিসাব দুটোটা থাকতে হবে, একটা ডেবিট হলে আর একটা ক্রেডিট হবে, সেক্ষেত্রে এটা উভয় দিকে যাবে, নগদান ডেবিট পাশেও যাবে, এটা ক্রেডিট পাশেও যাবে। আচ্ছা, এরপরে দেখি সায়েমের কাছ থেকে 7000 টাকা পাওনার পুনঃনিষ্পত্তিতে 6800 টাকা প্রাপ্তি। এটার মানে কি? সায়েম থেকে আমি 7000 টাকা পাইতাম, ও আমাকে 6800 টাকা দিছে। একটু দেখো, আমি জাবেদাটা লিখতেছি আগে। তাহলে আমি যখন টাকা পাবো নগদান হিসাব ডেবিট হবে। ডেবিট কত পাইছি? আমি 7000 টাকা পাইতাম, কিন্তু আমাকে দিছে 6800 টাকা। আচ্ছা, তাহলে দেয়নি কত? আমাকে দেয়নি যে 200 টাকা দেয়নি। ওই 200 টাকাটাকে, যে টাকাটা আমাকে দেয়নি সেটা আমি ওর থেকে কম রাখছি, মানে ওকে বাট্টা দিছি, প্রদত্ত বাট্টা হিসাব, তাও ডেবিট 200 টাকা। আচ্ছা, তাহলে ও ছিল আমার এতদিন কি? দেনাদার। বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট হবে কত টাকা? 7000 টাকা। ডেবিটের ক্রেডিটের টাকা সমান হবে। অর্থাৎ আমি তোমাদের কি বোঝাতে চাইছি দেখো, ওর থেকে আমি 7000 টাকা পাইতাম, কিন্তু সে আমাকে দিছে কত? 6800 টাকা। ডেবিট হয়েছে, তাই নগদ টাকা যত পাইছি ততই ডেবিট। যেটা পাই নাই
ওটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেলে ওই খরচ হিসাবটা ডেবিট। আবার বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, কারণ সে আমার দেনাদার বিদায় আমাকে টাকাটা দিছে, ওর থেকে এতদিন আমি টাকা পাইতাম, এখন দিয়ে দিছে টাকাটা। তাহলে আমি দেখতে পাচ্ছি নগদান হিসাবও ডেবিট, বাট্টাটাও ডেবিট। অর্থাৎ যেগুলোর এখানে ঘর আছে সেগুলো যেটা হয় ওইদিকে গিয়ে তার বিপরীত নাম লিখতে হবে। নগদানের সিস্টেম হচ্ছে এটাই। যেমন নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। তাহলে এই দুইটা জিনিসের এই দুইটা ঘর আছে, এই দুইটার এখানে ঘর আছে, তাহলে যেহেতু এই দুটা এন্ট্রি কী হয়েছে ডেবিট হয়েছে, তাহলে আমি ডেবিট পাশে যাব, গেলাম 7 তারিখ 6 তারিখ কত টাকা, বিবিধ দেনাদার হিসাব লিখব, বিবিধ দেনাদার হিসাব। নগদ পাইছি কত 6,800 টাকা। তারপরে আমি পাই নাই কত, যেটা পাই নাই ওটা হচ্ছে বাট্টা 200 টাকা। অর্থাৎ আমি এটা এই পাশে লিখলাম কেন, নগদানও ডেবিট, প্রদত্ত বাট্টাও ডেবিট। তাহলে এই দুইটা দিক, এই দুইটা এন্ট্রি কোন দিকে আসছে, ডেবিট ক্রেডিট দুইটা ডেবিট। হ্যাঁ, এটা যেহেতু নগদান ডেবিট, আমি ডেবিট পাশে এসে নগদে করে টাকা লিখছি। আবার প্রদত্ত বাট্টা ডেবিট, তাই ডেবিট পাশে এসে বাট্টা করে টাকা লিখছি। আচ্ছা, তাহলে এবার দেখি, সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান এবং বাট্টা প্রাপ্তি হচ্ছে 100 টাকা। অর্থাৎ সুমি আমার থেকে টাকা পাইতো, তো যখন সে আমার থেকে টাকা পাইতো ওকে আমি কি দিয়ে দিছি, ক্যাশ টাকা না দিয়ে একটা চেক লিখে দিছি। যখন আমি ওকে চেক লিখে দিছি তাহলে সে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে ফেলবে। তার মানে আমার ব্যাংক থেকে টাকা কমবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেহেতু ও আমার থেকে টাকা পাইতো, আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি চেক লিখে, তাহলে আমার ব্যাংক থেকে নিশ্চিত টাকাটা কমবে, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে কত 3,400 টাকা। আবার প্রাপ্ত বাট্টা ক্রেডিট হবে কত 100 টাকা, কারণ সে আমার থেকে 100 টাকা নেয়নি, যেটা নেয়নি সেটা আমার প্রাপ্ত বাট্টা হবে। তাহলে আমি একটু জাবেদাটা লিখি, তারপর আমি লিখেই করাই, বুঝতে সুবিধা হবে। প্রথম আমি চিন্তা করি ও আমার থেকে টাকা পাইতো, তাই আমি ব্যাংক হিসাব ক্রেডিট দিছি। ক্রেডিট কত পাইতো সে, ওকে আমি দিছি যে কত 3,400 টাকা ওকে দিছি। আবার দিই নাই কত, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, 100 টাকা দিই নাই। তার মানে সে আমার থেকে পাইতো কত, বিবিধ পাওনাদার হিসাব, সে আমার থেকে পাইতো যে 3,500 টাকা। তার মানে আমার ব্যাংক থেকে 3,400 কমে যাচ্ছে, তাই সেজন্য ব্যাংক হিসাবে ক্রেডিট হয়েছে। আর 100 টাকাটা সে আমার থেকে কম রাখছে, যেটা কম রাখছে সেটা আমার প্রাপ্ত বাট্টা হয়েছে। প্রাপ্ত বাট্টার গড় হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে আমি এখন ব্যাংক হিসাব, ব্যাংক এবং এইটার ঘর আছে, তাহলে ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে আমি ক্রেডিট পাশে যাব। আবার প্রাপ্ত বাট্টা হিসাব যখন ক্রেডিট হয়েছে আমি ক্রেডিট পাশে যাব, গিয়ে ওই ডেবিট হিসাবটির নাম লিখব বিবিধ পাওনাদার হিসাব। তাহলে লিখো মার্চের 10 তারিখ বিবিধ পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। কত টাকা ব্যাংক থেকে যাচ্ছে আমার 3,400, ব্যাংক থেকে চলে গেছে 100 টাকা, সে আমার থেকে কম রাখছে, ওটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। আশা করি বুঝবে তোমরা। এরপরে কি বলছে 14 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। অর্থাৎ আমি ব্যবসা থেকে আমার বাসার জন্য নগদ টাকা নিয়ে গেছি। কত টাকা নিয়ে গেছি নগদ, দেখো কত টাকা নিয়ে গেছি আমি, 500 টাকা নিয়ে গেছি। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন নগদ টাকা কমে যাবে নগদান হিসাব ক্রেডিট হবে, এটা তোমরা জাবেদায় শিখে ফেলছিলা। আর ব্যবসা থেকে যখন টাকা নিয়ে যায় তখন উত্তোলন হিসাব ডেবিট করতে হয়। তাহলে আমাদের শেষ পর্যন্ত জাবেদাটা কি দাঁড়ালো, উত্তোলন হিসাব ডেবিট 500 টাকা, আবার নগদান হিসাব
নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। তো এখন আমি কোন দিকে যাব? যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, আমি নগদান ক্রেডিট পাশে যাব, গিয়ে ডেবিটের নাম লিখব, অর্থাৎ নগদ ব্যাংক বাট্টা। ওইটা যেদিকে ডেবিট হলে ডেবিট পাশে যাব, ক্রেডিট হলে ক্রেডিট পাশে যাব। এই তিনটা জিনিস, এই তিনটা এন্ট্রি যখন কি হবে, ডেবিট হলে ডেবিট পাশে গিয়ে লিখবো, আর ক্রেডিট হলে ক্রেডিট পাশে গিয়ে লিখবো। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে, আমি ক্রেডিট পাশে যাচ্ছি। দেখো ক্রেডিট পাশে গিয়ে লিখব কি, উত্তোলন হিসাব 14 তারিখ, উত্তোলন হিসাব। আচ্ছা, কত টাকা? 500 টাকা, আমার কমে গেছে। আচ্ছা, এরপরে দেখি পণ্য বিক্রয় 12,000 টাকা, অর্থাৎ আমি 12,000 টাকার পণ্য বিক্রি করছি। আমি যখন পণ্য বিক্রি করব, তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে, এটাই স্বাভাবিক। নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসলে নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, আবার বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে কত টাকা আসে? 12,000 টাকা। নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, আমি এখন, তোমরা বলতে পারো নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, তাহলে আমি ডেবিট পাশে গেলাম, ডেবিট পাশে গিয়ে ক্রেডিটের নাম লিখব বিক্রয় হিসাব। কত তারিখ? 16 তারিখ গিয়ে আমি লিখব বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। এরপরে দেখো 18 তারিখ, 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়, অর্থাৎ 8,000 টাকার পণ্য আমি 5% বাট্টা দিয়ে কিনছি, অর্থাৎ আমি যার কাছ থেকে কিনতে গেছি ওই পণ্যটা সব কিছুর টোটাল মিলে আসছে 8,000 টাকা। তো 8,000 টাকাটা হচ্ছে সে আমাকে 5% টাকা ওখান থেকে লেস করে দিচ্ছে, মানে কমাই দিচ্ছে। তো 8,000 টাকার 5% হচ্ছে 400 টাকা। তাহলে আর থাকে কত? 7,600 টাকা। এই 7,600 টাকাগুলো আমি দিছি ওকে। তাহলে আর দিনাই কত? কত? আমি 400 টাকা দিই নাই, কিন্তু ওই বাট্টাটা আমাদের এই বাট্টার করে আসবে না, যেটা ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা কি হয়ে যায়, বাদ দিয়ে দেওয়া হয়, সে বাট্টাটা নগদান বইতে আনা যায় না। তার মানে আমি কি বুঝাইলাম? ক্রয় এবং বিক্রয়ের সময় যে টাকাটা ছাড় দিবা বা তোমাকে ছাড় দিবে, ওই বাট্টাটার নাম হচ্ছে কারবারি বাট্টা। ওই কারবারি বাট্টা নগদান বইতে এটা আসে না। কারবারি বাট্টা, এই বাট্টা বলতে কারবারি বাট্টা নয়। আচ্ছা, তাহলে আমি যখন কারো কাছ থেকে পণ্য কিনবো, তাহলে আমি জাবেদা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট। তোমরা একটু লিখো, ক্রয় হিসাব ডেবিট 7,600 টাকা। বাট্টাটা বাদ দিয়ে লিখছি আমি নগদান হিসাব ক্রেডিট 7,600 টাকা। তাহলে এখানে আমি আবার দেখি নগদান হিসাব, এখানে ক্রেডিট হয়েছে, তাহলে আমি ক্রেডিট পাশে যাব, ডেবিটের নাম লিখব ক্রয় হিসাব। 18 তারিখ ক্রয় হিসাব লিখব, ক্রয় হিসাব 7,600। আবার এখানে বাট্টা করে লিখে দিবা না তোমরা, কারণ ক্রয় বিক্রয়ের সময় যে টাকাটা ছাড় দিয়ে দেওয়া হয়, ওই ছাড় দেওয়া অর্থটা এখানে আসবে না, কারবারি বাট্টা। তাই এরপরে দেখো মার্চের 20 তারিখে এসে প্রদয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ, অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিলের টাকা ব্যাংক পরিশোধ করে দিয়েছে। আমি ব্যাংকে নির্দেশ দিছি, ব্যাংক সেটা পরিশোধ করে দিল। তার মানে আমার ব্যাংক থেকে টাকা কমে গেছে। ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে, তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে, প্রদয় বিল হিসাব ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট। টাকা কত? 2,000 টাকা। তাহলে ব্যাংক যেহেতু, এখন এটাও দেখো, ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে, যে দেখো ব্যাংক ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট পাশে যাব, প্রদয় বিল হিসাব লিখব, তারিখ 20 তারিখ, প্রদেয় বিল হিসাব ব্যাংকেই পরিশোধ করছে, তাহলে 2,000 টাকা ব্যাংকের করে হবে। আচ্ছা, এরপরে 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকা চেক প্রাপ্তি। আচ্ছা,
আরিফ আমাকে একটা কি দিছে, আরিফ আমাকে একটা চেক দিছে। তাহলে আরিফ যখন আমাকে একটা, আমি যখন কারো কাছ থেকে চেক পাবো তখন সেটা ব্যাংক হিসাব ডেবিট হবে, কারণ এটা আমি যখন ব্যাংকে জমা দিব তাহলে আমার ব্যাংকে নিশ্চিত টাকা বেড়ে যাবে। একজনের কাছ থেকে যখন আমি একটা চেক গ্রহণ করব, ওই চেকটা তো আমি নিশ্চয়ই আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিব, তখন আমার ব্যাংকে টাকা বেড়ে যাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক ডেবিট কত টাকা? ৬,৫০০ টাকার পাইছি আমি চেক। ৫০০ টাকা নাকি বাট্টা মঞ্জুর করছি আমি, মানে ওর থেকে কম রাখছি আর কি। তাহলে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে, ডেবিট ৫০০ টাকা। আর ও এতদিন আমার ছিল বিবিধ দেনাদার হিসাব ৭,০০০ টাকা। একটু ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের বোঝাতে চাইছি আমি একজন থেকে ৭,০০০ টাকা পাইতাম, এই ৭,০০০ টাকা ওর থেকে ৫০০ টাকা কম রেখে ৬,৫০০ টাকার একটা চেক পাইছি। তার মানে আমার ব্যাংকে টাকা বাড়ছে ৬,৫০০, তাই ডেবিট হয়েছে। আর প্রদত্ত বাট্টা যেটা আমি কম রাখছি ওটা হচ্ছে প্রদত্ত বাট্টা, ডেবিট হবে। আবার বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে আমি ব্যাংকও ডেবিট, প্রদত্ত বাট্টাও ডেবিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট এসে আমি ডেবিট পাশে আসবো, এসে ক্রেডিটের নাম লিখবো বিবিধ কি দেনাদার হিসাব। ২৪ তারিখ বিবিধ দেনাদার হিসাব। কত টাকা পাইছি ব্যাংকে? ৬,৫০০ টাকা জমা, আর ৫০০ টাকা আমি পাইনি। আচ্ছা, এরপরে ব্যাংক সুদ ধার্য করলো কত? ৪০০ টাকা। অর্থাৎ ব্যাংক আমার যখন ইচ্ছা হচ্ছে আমি টাকা তুলতেছি, আর যখন ইচ্ছা মতো আমি ওখানে টাকা জমা দিচ্ছি, তুলতেছি, তাহলে ব্যাংকের তো নিশ্চিত একটা প্রফিট আছে। ব্যাংকে যে আমি জমা রাখতেছি, ব্যাংক থেকে আবার তুলতেছি, তাহলে ব্যাংকের একটা কি আছে? ইনকাম আমার থেকে নিয়ে ফেলবে সে। তার মানে সে আমার থেকে কিছু সুদ কাটছে, অর্থাৎ চার্জ হিসেবে কিছু টাকা সুদ বাবদ সে আমার থেকে কেটে নিছে। তার মানে ব্যাংক যখন আমার থেকে সুদ ধার্য করবে তখন মনে করতে হবে আমার ব্যাংক থেকে টাকা কমছে। তাহলে ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে আমার অ্যাকাউন্ট থেকে, তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে এটার জাবেদাটা আমি কি লিখব? আমি লিখে লিখে দেখাচ্ছি যাতে তোমরা একটু হলেও এটা শিখতে পারো। আচ্ছা, তাহলে ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট, কারণ এই ঘটনার ফলে আমার ব্যাংক থেকে টাকা কমছে, ব্যাংক থেকে আমার টাকা কমছে। তাহলে এখন দেখি ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে, আমি ডেবিট পাশে তো আসবো না, ব্যাংক যেহেতু ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট পাশে গিয়ে ডেবিটের নাম লিখবো। তারিখ লিখো 30 তারিখ। ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব কত টাকা? কত টাকা কাটছে? আমার থেকে ৪০০ টাকা কেটে ফেললো, ৪০০ টাকা কাটা যাবে। আচ্ছা, তাহলে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমার ডেবিট পাশে নগদের ঘরে যে টাকাটা জমা হয়েছে সবগুলো যোগ করলে কত আসে সেটা একটু করি। এখানে দেখো ১৮,০০০, ১২,০০০ কত হবে? ৩০,০০০, ৩০,০০০ আর ৬,৮০০ কত হবে? ৩৪,৮০০ হবে। তাহলে এখানে লিখবো কত? ৩৪,৮০০, ৮০০ লিখছি, ৩৪,৮০০। এই নগদের এই টাকাটা এখানে লিখে দিব ৩৪,৮০০ টাকা আমি এখানে লিখে দিব, ৮০০ টাকা লিখে দিচ্ছি। তাহলে ৩৪,৮০০ টাকা এখানে লিখলাম। আমার একটু জায়গা সংকলন হওয়ায় কম হওয়ায় হয়তো আমি একটু উপর করে লিখছি, তোমরা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবা। তাহলে এই যে ডেবিট পাশে যে ৩৪,৮০০ হয়েছে, ক্রেডিটে কিন্তু ৩৪,৮০০ হয়নি। যে টাকাটা শর্ট আছে মানে কম আছে, ওটা আমি মার্চের ৩১শে মার্চ হয়, ৩১ তারিখ গিয়ে ব্যালেন্স সিডি লিখব। তোমরা একটু লিখবা, বুঝে বুঝে লিখবা ব্যালেন্স সিডি। অর্থাৎ আমি কি করলাম, আমি এভাবে টেনে দিচ্ছি, এই টাকাটা এখানে করে লিখবা। এখানে আমি বক্স করে দিলাম, তোমরা আবার পরীক্ষায় বক্স করতে যাইও না। ৩৪,৮০০ টাকা, এই যে ৩৪,৮০০টা আমি এখানে লিখে দিচ্ছি, বাট এখানে তো ৩৪,৮০০ হবে না,
যে টাকাটা শর্ট আছে এটা হবে কত 17,000 23,700 টাকা হবে। এই 23,700 টাকাটা তোমরা ব্যালেন্স সিডি হিসেবে লিখবা। এখানে লিখবা কত 23,700 টাকা। লিখা যদি বুঝতে নাও পারো আমার কথাটার সাথে সাথে তোমরা লিখে ফেলবা। এখানে আমি লিখছি কত 23,700 টাকা। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক হিসাবে কত জমা আছে। ব্যাংকে 5,000 আর এদিকে আছে 6,500, 11,500 জমা লিখলাম। ঠিক 11,500 টাকা আমি এখানে লিখে দিব ব্যাংকের ঘরে 11,500। এখন 11,500 টাকা তো এখানে হয়নি, এখানে কত হয়েছে 3 3 3 6, 6 দিয়ে কত 8,800 টাকা। তাহলে 8,800 টাকা যখন আমি 11,500 থেকে যখন আমি 11,800 টাকা বাদ দিব আর থাকবে 2,700 টাকা। সে 2,700 টাকা তোমরা এই ঘরের মধ্যে লিখে দিবা। যেহেতু তোমরা ক্লাস 10 যারা আছো তোমরা তো এই চ্যাপ্টারটার সাথে অনেক আগে থেকে পরিচিত, সো তোমাদের আশা করি প্রবলেম হবে না। অর্থাৎ আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি, ডেবিট পাশে নগদেরগুলা যোগ করে ক্রেডিট পাশে নগদের করে সেই বরাবর লিখে দিবা, আর যে টাকাটা শর্ট থাকবে ওটা ব্যালেন্স সিডি হিসেবে লিখবা। সেম ব্যাংকের ঘরেও ডেবিট পাশে যে টাকাটা হবে সেটা যোগফলটা নিচে লিখবা, এইখানেও সেই টাকাটা এসে লিখে দিবা। যে টাকাটা শর্ট থাকবে সেটা ব্যালেন্স সিডি হিসেবে লিখবা। যেটা ব্যালেন্স সিডি হয়েছে ওই সাইডে সেটা মার্চের পরের মাসটা কি এপ্রিল মাসে 1 তারিখে এসে ব্যালেন্স বিডি করে দিবা। ব্যালেন্স বিডি করে দিবা, ব্যালেন্স বিডি করে দিবা। ওই বরাবর ওই টাকাটাই 23,700। আর এটা তোমরা বিয়োগ করে বের করে যে রেজাল্টটা হয় সেটা এখানে বসাই দিবা। আচ্ছা, এখন প্রদত্ত বারটায় কোনো ব্যালেন্স করতে হবে না, 700 লিখে দিবা বরাবর। এখানে কত 100 লিখে দিও বরাবর। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসটা আমি চেষ্টা করছি অন্তপক্ষে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তোমরা যদি একটু চিন্তা করো তাহলে একটু যদি তোমরা বইটা খুলে দেখো তোমাদের আশা করি নগদান বইটা আর তেমন একটা সমস্যা হবে না। আর আমি নেক্সট ক্লাসে নগদান বইয়ের উপর সৃজনশীলের উপর বেস করে একটা অঙ্ক করাবো আশা করতেছি। দেখি আমি চিন্তা ভাবনা করে কোনটা করানো যায় সেই ব্যাপারে আমি নিজের সিদ্ধান্ত নেব। তো তোমরা বাসায় ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe now